মানুষের সাথে কথা বলেও দেখেছি আর মানুষের সাথে কথা না বলেও দেখেছি। শান্তি শুধু মানুষের সাথে না, মিশে। মানুষের সাথে মিশলে অশান্তি বাড়ে। সংসারকে অভাবমুক্ত এবং লক্ষ টাকা জমাতে এই অজানা 3টি ট্রিক্স মেনে নিন। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। সংসারকে অভাবমুক্ত এবং লক্ষ টাকা জমাতে এই অজানা 3টি ট্রিক্স জেনে নিন। ডেইলি বাঙালি ব্লগ আর গ্রামের সাদামাটা জীবন। একটা কথা তোমাদের না বললেই নয়, ঋণ। 1 নম্বর হচ্ছে ঋণ। 3টি ট্রিক্সের মধ্যে 1 নম্বর হচ্ছে ঋণ। এমন একটা জিনিস, হ্যাঁ, মানে কি করব, আর না চাইতেও ঋণটা নিতে হয়। আপনার জীবনে মানে 11টা বেজে দেয় ঋণ, এই ঋণ 11টা বেজে দেয় আপনার জীবনে। তো সেই জন্য আমরা যদি ঋণটা না নেই, 11টা 12টা বেজেই দেবে জীবনে, তাহলে কিন্তু আমরা খুবই ভালো থাকবো। ঋণ নেওয়া এবং ঋণ দেওয়া, এই দুটো থেকে নিজেকে বিরত রাখুন, দেখবেন সংসারে উন্নতি হবেই। হ্যাঁ, কি বলবো আর, ঋণ আমরা কি ভাবি জানো, যে না, নিজে তো অলস প্রকৃতির হয়ে বসে আছি, ইনকাম করার কোনো নামগন্ধ নেই, একটা 2 লাখ বা 3 লাখ টাকার লোন নিয়ে একটা বড় একটা ব্যবসা করব, ভালো একটা দোকান কারো ভাড়া নিয়ে একটা দোকানে মাল ঢুকবো, বাস এই যে ঋণটা নিলাম এইটা আমরা কিস্তির পর শোধ করে দেবো, মাসে মাসে একটা কিস্তি হবে, সেই কিস্তিতে শোধ করে দেবো। কিন্তু এই চিন্তা ভাবনা আমাদের বাদ দিতে হবে, কারণ এই চিন্তা ভাবনা কিন্তু আমাদের অনেক ঋণের বোঝা নিয়ে আমাদের থাকতে হবে। জীবনে বেঁচে থাকতে গেলে ঋণ ছাড়াই থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে সুদ। সুদ আমরা নেবও না আর দেবও না। সুদ আমরা নেবও না দেবও না, তাহলে কিন্তু আমরা জীবনে বা সংসারে অনেক উন্নতি করতে পারবো এবং সুখে থাকতে পারবো। আমরা কি করি, মনে করো কোথাও টাকা লাগলো, যে 50,000 লাগবে বা 1 লাখ লাগবে, একবার সুদের পর টাকা নিয়ে নিলাম। সুদের পর টাকা নিয়েই সেই দেনাটা শোধ করলাম, বা যে কোনো একটা ব্যবসা করলাম, বা সংসার চলছে না তার জন্য যে কোনো একটা ব্যবসা শুরু করলাম। কিন্তু এটা ভুল ধারণা, এটা করাই যাবে না। যদি আমরা সুদ নিই, সুদ একেবারে হারাম। সুদের টাকা কিন্তু থাকে না, যেটাই ইনকাম করো না কেন 1 টাকাও সুদ থাকে না। সেই জন্য আমরা সুদ থেকে বিরত থাকব। আর 3 নম্বর হচ্ছে কিস্তির পর আমরা কোনো জিনিসও নেব না। এখন কিন্তু অনেক জিনিসই কিস্তির পর দেয়। টিভি ফ্রিজ থেকে যা আছে এভরিথিং, একেবারে মিক্সার গ্রাইন্ডার, তোমার যা আছে, মোটর সাইকেল, তোমার মারুতি, টোটো, অটো, ভ্যান যা আছে এভরিথিং, সাইকেল, সব সোনা, সব কিছুই কিন্তু কিস্তির পর দেয়। কিস্তিটা আমরা নেব কেন? আমার কথা কি, আমার যতটুকুই ইনকাম আছে, যতটুকুই টাকা আছে, ততটুকুর মধ্যেই আমাকে সংসারটা পরিচালনা করে। যেটা টাকা আমাদের বাড়তি সঞ্চয় হবে, সেই টাকা দিয়েই আমরা জিনিসটা কিনবো। আর যদি সেই টাকাটা না থাকে, তা কিনবই না, তাহলে কিন্তু ভালো থাকবো, তাহলে সংসারে উন্নতি থাকবে, ঝগড়াঝাঁটি কিচ্ছু হবে না। তো এই 3টা ট্রিক্স যদি তোমরা মেনে চলো, তাহলে কিন্তু সংসারকে অভাবমুক্ত এবং লক্ষ টাকা জমাতে পারবো আমরা। আর এই 3টা ট্রিক্স যদি আমরা মানি, যেমন অপ্রয়োজনীয় জিনিস থেকে 1 নম্বর নিজেকে বিরত রাখতে হবে।
প্রয়োজন ছাড়া কোনো জিনিসও আমাদের কিনতে হবে না। আর প্রয়োজন ছাড়া আমরা বাইরে যাব না। আর প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে যদি আমরা বাইরে যাই, 10 টাকার জায়গায় দেখা গেল 100 টাকাও খরচ হয়ে গেল। সেই জন্য আমাদের যদি কোনো প্রয়োজনই না থাকে, তাহলে হাট বাজার যাবার কোনো দরকারই হয় না। এই সমস্ত জিনিস যদি আমরা মেনে চলি, নিয়মকানুন মেনে চলি, তাহলে কিন্তু আমরা সংসারে অনেক উন্নতি করতে পারবো। আর যেটা জিনিস আমাদের সংসারে নেই বলতেই চলে, একেবারে নেই, একেবারে কি বলবো আর, মানে এটা ছাড়া চলবেই না সংসারটা, সেই জিনিসটাই আমাদের কিনতে হবে। আর যে জিনিসটা আছে থাকতে আবার কিনি, আবার কিনবো, আবার কিনবো, তাহলে এটা হচ্ছে একেবারে অপচয়। অপচয় থেকে নিজেকে সবসময় বিরত রাখতে হবে। তো এই দেখুন এখানে আমি ডিমগুলো সাইজ করতেছি, ছোটোগুলো আলাদা, বড়গুলো আলাদা, মাঝারিগুলো আলাদা। যেহেতু বেশি করে ডিম হলে কেউ ডেলিভারিতে চাইলে সেখানে দিয়ে আসতে হয়, আবার কম ডিম যদি হয় তাহলে কিন্তু বাড়ি থেকেই নিয়ে যায়, এরকম একটা পরিস্থিতি। তো মুরগির ডিম 60 টাকা হালা করে নিয়ে যায় আমাদের বাসা থেকে। তো সেই জন্য তোমরাও চাইলে 2-4টা মুরগি বাসায় পালতে পারো, 2-4টা মুরগি, 2-4টা কবুতর, 2-4টা হাঁস, এইগুলো পালতে পারো। পাললে কি হয়, নিজের একটা যে খরচ আছে, হাত খরচ আছে, সেটা থেকে সেটা ভালোভাবে সুষ্ঠুভাবে চলবে। আর হাজব্যান্ডের কাছে সবসময় হাত পাতা লাগবে না। 2000 করো ইনকাম, সংসার, ছেলে মেয়ে, হাজব্যান্ড, স্বামী, বাচ্চা কাচ্চা সামলিয়ে যদি 500 টাকাও মাসে ইনকাম করো না, তাও কিন্তু শান্তি আছে। সবসময় হাজব্যান্ডের কাছে হাত পাততে হবে না যে দাও তো আমাকে 100 টাকা, আমি পান সুপারি কিনবো বা ক্রিম কিনবো বা একটা ওড়না কিনবো, এই সমস্ত থেকে নিজেকে সবসময় বিরত রাখতে হবে। কারণ হাজব্যান্ডেরা তো খাওয়া খরচ দেয়, কিন্তু বাড়তি খরচ যা আমাদের একটাই এক্সট্রা খরচ আছে, মহিলাদের কিন্তু অনেকগুলো এক্সট্রা খরচ থাকে। মহিলাদের শখ কোনোদিনও পূরণ হবে না। হ্যাঁ, এক্সট্রা শখ কি, ঘরে একটা আলমারি আছে, এটা আলমারি পুরানো হয়ে গেছে, একটা কিনবো। কানের দুলটা পুরানো হয়ে গেছে, একটা কিনবো। মশারিটা পুরানো হয়ে গেছে, একটা কিনবো। আর বিছানার বেডশিটটা ছিঁড়ে গেছে, একটা কিনবো। মানে আমার ঘরে গ্লাস বর্তমান 2টো আছে বা 4টে কিনবো। এইগুলো আমাদের কিন্তু বাড়তি খরচ, এইগুলো আমাদের কিন্তু শখ। সেই শখের জিনিসগুলো আমরা কেনার জন্য নিজে যদি ইনকাম করতে পারি, তাহলে কিন্তু অনেক ভালো হয় সংসারের ক্ষেত্রে। আর যে ওয়াইফরা, যে মেয়েরা ইনকাম করে না স্বামীর সংসারে, ওই স্বামীর ঘাড়ে বসে খায়, 2-4 টাকা পকেট থেকে চুরি করে, এগুলো কিন্তু সংসারে অশান্তি ছাড়া কিছুই না। হাজব্যান্ড বলল যে আমি এখানে 150 টাকা রেখেছি, 50 টাকা কী হলো, আমি যদি নিয়েও বলি যে না আমি নেই, তখন কিন্তু অশান্তিটা বাড়বে। আর যদি 150 টাকা সহই হাজব্যান্ড পকেট থেকে পায়, তাহলে কোনো ঝগড়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই না? তো বেশিরভাগ কিন্তু আমাদের সংসারে ঝগড়াঝাটি টাকার ক্ষেত্রেই লাগে। টাকা যদি না থাকে, তাহলে কিন্তু সংসারের অভাবটা বেশি লাগে আর ঝগড়াটা বেশি লাগে। সেই জন্য আমাদের যতটুকুই হোক ইনকাম করতে হবে। ইনকাম ছাড়া আমাদের কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। আর হাজব্যান্ডের উপর অত ডিপেন্ড করা সম্ভব না। ছেলে মেয়ে, হাজব্যান্ড, বাবা মা, ভাই বোন সবাই কিন্তু চায় যে সবাই চায় যে আমি একটা ইনকাম করি। যার ইনকাম আছে তার কিন্তু অনেক মূল্য আছে, অনেক ভ্যালু আছে, অনেক সম্মান পায় সে। যার ইনকাম নেই, তার কোনো মূল্য নেই, 1 টাকাও তার মূল্য নেই। সেই জন্য টাকা কিভাবে ইনকাম করতে হয় সেটা নিজেকে তৈরি করে নিতে হবে। এই যে দেখুন এখানে সকালবেলা আমি চিড়া ভেজে নিচ্ছি। এই চিড়াগুলো আমার মা দিয়েছে, 500 গ্রাম মতো দিয়েছে। আমি মাকে বলেছিলাম যে আমাকে মানে চিড়া দিয়ে আমি ভেজে দোভাজা করে রেখে দেব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে রাইস কুকারে ভাত বসাইনি, অল্প ভাত বসিয়ে দিয়েছি। এখানে খিচুড়ি আর কি, খিচুড়ি রাখা আছে। তো সেই জন্য ভাবলাম যে দেখা যাক, এটা ডিমের বড়া করলাম, এখানে কুমড়ো পাতার বড়া ডিম দিয়ে করলাম। ভাত হয়ে গেছে অলরেডি। আমার যে ছাদ বাগানে কুমড়ো গাছ হয়েছিল, সেই কুমড়ো গাছগুলো সব ছিঁড়ে এনে ডিম দিয়ে বড়া আর শাক ভাজা করব, তাই দিয়ে সকালে গরম গরম ভাত হবে। আর এখানে দেখুন
ডিমগুলো আমি সাইজ করতেছি রান্না করতে করতে। তাহলে ডিমের সাইজ করা হবে, আমার রান্নাও হয়ে যাবে। আর একটা কাজ একটা কাজ হবে, ততক্ষণ বসে থাকবো আমি কিন্তু এরকম না, রান্না বসিয়ে দিয়ে আরও নানান ধরনের কাজ করে থাকি, তাহলে কিন্তু তাড়াতাড়ি গুছিয়ে রাখা যায়। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর সকালবেলা না গরম ভাতের সাথে আমি ভাবলাম যে ডাল করি, তো ভাবলাম যে না সময় নেই, আকাশটাও এই দেখুন খুব খারাপ, ঠান্ডা পড়েছে। তো মানে ডিম ডেলিভারির জন্য যাচ্ছি, ওখান থেকে এসেই আর কি ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি, ওখান থেকে এসেই ডালটা রান্না করা যাবে। আর সকালবেলা গরম ভাতের সাথে যে কোনো একটা সবজি হলেই যথেষ্ট হয় আর কি। তো এই যে দেখুন আমি বেরিয়ে পড়লাম, আর দেখুন চারিদিকে মানে মানে রোদের কোনো গন্ধ নেই, কি বলবো। আর কাল থেকে এরকম দুদিন থেকে এরকম রোদের কোনো গন্ধ নাম গন্ধ নেই। আর ঠান্ডা হোক আমি সেটা বলি না, কিন্তু 1-2 ঘন্টা যদি খুব কড়া করে রোদ দেয় তাহলে মানুষগুলো রোদের মধ্যে বসতে পারে, আবার কাপড় চোপড় শুকাতে পারে। এটাই হচ্ছে মেন কথা। চলো টাটা, আল্লাহ হাফেজ।